আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে এই ফিজিক্স সিম্পলিফাইড গ্রুপে তাপগতিবিদ্যার বেসিক টু এক্সট্রিম প্রোগ্রামের মধ্যে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করব হচ্ছে তাপগতিবিদ্যার ক্লাস নং 3। এই ক্লাসে আমরা এই অধ্যায়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক ক্লসিয়াসের বিবৃতি পড়ব। সো সবাই সবার ফ্রেন্ডকে মেনশন করে দিতে থাকো, কারণ এই ক্লাসটা আজকে খুব ধামাকাদার হইতে যাচ্ছে। সবাই আশা করি সবার ফ্রেন্ডকে মেনশন করে সবাই একসাথে ক্লাসটা করবা, এবং যে কোনো রকম প্রবলেম হইলে আমাকে কমেন্ট করে জানাবা। তাহলে সবাই একটু কমেন্ট করে জানায় দাও তো আমি ঠিকভাবে কথা বলতে যে বলতেছি এগুলো কি শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, এটা একটু কাইন্ডলি সবাই কমেন্ট করে জানাও। তাহলে আমি একটু চেক করে আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিতে পারি। আজকে ক্লাসটা শুরু করার আগে সবাইকে একটু কাইন্ডলি বলবো যে আজকের ক্লাসটা একটু সবাই কাইন্ডলি খুব বেশি মনোযোগ দিয়ে খেয়াল করবা, কারণ আজকের ক্লাসটাই আমাদের এই অধ্যায়ের অন্যতম ইম্পর্টেন্ট টপিক ক্লসিয়াসের বিবৃতির ক্লাস। সো আজকের ক্লাসে আমরা থিওরিগুলো দেখবা একটু কাইন্ডলি, যে সিকোয়েন্স ওয়াইজ যেন বুঝতে পারি, এবং থিওরিগুলো যদি এবার আজকের ক্লাসে থিওরিগুলো যদি পারফেক্টলি না বুঝো তাহলে আমাদের কিন্তু ম্যাথ করতেও বেশ কিছু প্রবলেম হবে। সো সবাই অবশ্যই নোট খাতা নিয়ে বসে যাবা, অবশ্যই নোট করে করে ক্লাসটা তোমাদেরকে করতে হবে। তাহলে আসো আজকে আমরা শুরু করব ক্লসিয়াসের বিবৃতি। শুরু করি। ক্লসিয়াসের বিবৃতি শুরু করার আগে আমরা গত ক্লাস পর্যন্ত পড়ছিলাম হচ্ছে জুলের বিবৃতি, ঠিক আছে? জুলের বিবৃতির কিছু ম্যাথও করছিলাম আমরা, আশা করি সবাই বুঝতে পারছো ভালোভাবে। আচ্ছা, আজকে আমরা শুরু করব তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আরেকটা যে বিবৃতি আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আরেকটা যে বিবৃতি আছে আমাদের, যেটা হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি। আচ্ছা, আমরা কিন্তু একটা কথা আগের ক্লাসে বলছিলাম যে আমাদের তাপগতিবিদ্যার সূত্রের বিবৃতি কিন্তু দুইটা, একটা হচ্ছে জুলের বিবৃতি আর একটা এরপর হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি। আগে দিছেন হচ্ছে বিজ্ঞানী জুল, এই বিজ্ঞানী জুলের বিবৃতিটা দেওয়ার পর ক্লসিয়াসের বিবৃতি আবার কেন দেওয়ার দরকার পড়ছে আমি ছোট করে বলছিলাম যে জুলের বিবৃতিটা কিছুটা অসম্পূর্ণ, এই জন্য আমাদেরকে আবার কার বিবৃতিটা দিতে হয়েছে? ক্লসিয়াসের বিবৃতিটা দিতে হয়েছে। সো আজকের ক্লাসে কিন্তু আমরা এই ক্লসিয়াসের বিবৃতিটাই পড়বো, অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্রের পারফেক্ট যে ব্যাপারটা আছে সেটাই হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি। তাহলে আসো, এই ক্লসিয়াসের বিবৃতি শুরু করার আগে আমাদেরকে কিছু বেসিক আরো জানতে হবে, যার মধ্যে প্রথম বেসিকটা হচ্ছে সিস্টেম। আচ্ছা আসো, এই সিস্টেম জিনিসটা কি একটু খেয়াল করবা সবাই। মনে করো আমাদের কাছে কোনো একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে, গ্যাস আছে। এখন এই গ্যাসের মধ্যে আমরা কিছু পরিমাণ তাপ প্রদান করলাম। এখন তাপ প্রদান করার পর এই জায়গায় বেশ কিছু পরিবর্তন ঘটবে। কার পরিবর্তন ঘটবে? মনে করো আমাদের তাপমাত্রার পরিবর্তন ঘটলো, আমাদের চাপের পরিবর্তন ঘটতে পারে, আমাদের আয়তনের পরিবর্তনও, এই সিলিন্ডারটার আয়তনের পরিবর্তনও ঘটতে পারে যদি সিলিন্ডারের আয়তন চেঞ্জ হতে পারে। তাহলে এই যে কোনো একটা সিস্টেমের মধ্যে এই যে তাপমাত্রা, চাপ, আয়তন, এই তিনটা রাশি যে পরিবর্তন হচ্ছে, এই তিনটা রাশিকে আমরা বলি হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক বা তাপগতীয় চলরাশি। কাকে তাপগতীয় স্থানাঙ্ক বা তাপগতীয় চলরাশি বলতেছি? তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রাকে। অর্থাৎ কোনো একটা সিলিন্ডারের মধ্যে বা কোনো একটা গ্যাসের মধ্যে আমরা এই তিনটা রাশি পরিবর্তন করলে আমরা ওই জিনিসগুলোকে বলি, এই তাপমাত্রা, চাপ, আয়তনগুলোকে আমরা পরিবর্তন করতে পারি, এদেরকে আমরা বলি তাপগতীয় স্থানাঙ্ক বা চলরাশি। অর্থাৎ এই জায়গার মধ্যে তাপমাত্রা, চাপ, আয়তন, এই তিনটা রাশিকে আমরা নাম দিছি তাপগতীয় স্থানাঙ্ক বা চলরাশি। এদের উপর বেস করে কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে মনে আছে কিনা সবার বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর চাপের সূত্র বা গেলুসকের সূত্র পড়ছিলাম, ওই যে টিপিভি। ওই টিপিভি, এই তিনজনকে আমরা কি নাম বলি? তাপগতীয় স্থানাঙ্ক বা চলরাশি। কেন বলি? কারণ যখন আমরা এই তিনজনের যে কোনো একজন বা একাধিক জনকে পরিবর্তন করি তখন যে প্রক্রিয়াটা হয় সেটাকে আমরা বলি তাপগতীয় প্রক্রিয়া। কি বললাম?
আমাদের কোনো একটা সিলিন্ডারের মধ্যে বা কোনো একটা জায়গার মধ্যে আমরা যখন এই তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, দ্যাট ইজ টিপিভি, এই তিনজনকে যখন আমরা চেঞ্জ করব, তখন ওই জায়গার মধ্যে যেই জিনিসটা ঘটবে সেটাকে আমরা তাপগতীয় প্রক্রিয়া বা তাপগতীয় পরিবর্তন বলি, যেগুলো আমরা আরেকটু ভালো করে শিখবো, সংজ্ঞা সহ শিখবো। তবে আপাতত তুমি জেনে রাখো এটা, যে তাপগতীয় স্থানাঙ্ক কারা কারা? তিনটা: তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। এই তিনজনের যে কোনো একজন বা একাধিক জনকে যদি আমরা পরিবর্তন করি, তাহলে সেটাকেই বলে তাপগতীয় প্রক্রিয়া বা তাপগতীয় পরিবর্তন। এবার একটু খেয়াল করবা, এই তাপগতীয় প্রক্রিয়া মানে এই তিনজনের যে কোনো একজন চেঞ্জ হওয়া, ঠিক না? টিপিভি, চেঞ্জ বা পরিবর্তন হওয়া, চেঞ্জ হওয়া। ওকে, এটা বুঝছো তুমি। এখন এই যে তাপগতীয় প্রক্রিয়াটা আমরা কোথায় করছি? এই সিলিন্ডারের মধ্যে করছি। সাপোজ এই বক্সের মধ্যে বা এই সিলিন্ডারের মধ্যে আমরা কি করছি? তাপগতীয় প্রক্রিয়াগুলা করছি, মানে তাপমাত্রা বা চাপ বা আয়তন, এই তিনজনের যে কোনো একজনকে বা একাধিক জনকে পরিবর্তন করছি। তাহলে এই যে বক্সটা আছে, এই বক্সটাকে আমরা তখন বলবো সিস্টেম। এই বক্সটাকে আমরা বলবো কি? সিস্টেম। অর্থাৎ সিম্পল কথা কি? সিম্পল কথা হচ্ছে যে আমাদের যেই জায়গার মধ্যে তাপগতীয় প্রক্রিয়া বা তাপগতীয় পরিবর্তন বা তাপগতীয় স্থানাঙ্কগুলো পরিবর্তন করা হয়, সেই জায়গার নাম হচ্ছে কি? সিস্টেম। সেই জায়গার নাম কি? সিস্টেম। তাহলে সিস্টেমের সংজ্ঞাটা একটু ভালো করে বলতে গেলে আমরা বলি এভাবে, যে পরিবেশের যে নির্দিষ্ট স্থানে, পরিবেশের যে নির্দিষ্ট স্থানে তাপগতীয় পরিবর্তন করা হয়, তাপগতীয় পরিবর্তন করা হয়, তাকে আমরা বলি সিস্টেম। তাকে সিস্টেম বলে, তাকে সিস্টেম বলে। অর্থাৎ আমরা কিন্তু পুরা জায়গার মধ্যে পরিবর্তন করতেছি না, পুরো পরিবেশের মধ্যে পরিবর্তন করতেছি না, আমরা একটা জায়গার মধ্যে, পরিবেশের একটা নির্দিষ্ট স্থানের মধ্যে এই তাপগতীয় জিনিসগুলো পরিবর্তন করব। সাপোজ একটা সিলিন্ডারের মধ্যে করব, তাহলে এই সিলিন্ডারের মধ্যে করলে ওই সিলিন্ডারটাকে, সিলিন্ডারের ভেতরের গ্যাসগুলোকে আমরা তখন কি বলবো? সিস্টেম। সিলিন্ডারের গ্যাসগুলোকে আমরা কি বলবো? সিস্টেম। অর্থাৎ এই সিলিন্ডারটাকে আমরা নাম দিব কি? সিস্টেম। অর্থাৎ যেখানে আমরা এই তিনটা জিনিস পরিবর্তন করব, সেই জিনিসটাকে আমরা কি বলবো? সিস্টেম বলবো। দেখি তো কারো কি কোনো প্রবলেম আছে কিনা, একটু আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে আগাইতে পারি। আর মেনশন দিতে কিন্তু ভুলা যাবে না, মেনশন কিন্তু সবাই খুব দ্রুত দিতে হবে, যেন সবাই ক্লাসটা ঠিকভাবে করতে পারে। দেখি বলো সবাই কাইন্ডলি, কারো কোনো কোশ্চেন, কোনো প্রবলেম আছে কিনা, এতটুকু বুঝে গেছে কিনা এটা একটু বলো, তাহলে আমরা সিস্টেমের আরেকটু ডিপে ঢুকতে পারি। সবাই সবাই তাড়াতাড়ি, সিস্টেমের এই ব্যাপারটুকু বুঝে গেছে কিনা? অর্থাৎ পরিবেশের একটা নির্দিষ্ট স্থান যেখানের মধ্যে আমরা এই তাপমাত্রা, চাপ, আয়তনকে পরিবর্তন করব, দ্যাট ইজ তাপগতীয় চলরাশি বা তাপগতীয় প্রক্রিয়াগুলোকে পরিবর্তন করব, সেটাকে আমরা কি বলতেছি? সেটাকেই কিন্তু আমরা সিস্টেম বলতেছি। আচ্ছা, এতটুকু যদি বোঝা যায় সবার, তাহলে একটু আসো তো এই সিস্টেমের আরেকটু ডিপে আমরা ঢুকবো। তাহলে সিস্টেমের সংজ্ঞাটা কিন্তু আমাদের লাগবে। তাহলে যেই জায়গায় আমরা পরিবর্তন করব, আমি দেখবা বারবার বলতেছি সিস্টেম সিস্টেম সিস্টেম, তোমাকে বুঝে নিতে হবে একটা নির্দিষ্ট সিলিন্ডারের কথা চিন্তা করতেছি আমি, বা একটা নির্দিষ্ট গ্যাসকে চিন্তা করতেছি, যার ওপর এই তিনটা রাশিকে কি করা হবে? পরিবর্তন করা হবে, যাদের নাম হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক বা চলরাশি। আর এরা যখন চেঞ্জ হবে তখন সেটাকে বলবো কি আমরা? তাপগতীয় প্রক্রিয়া। আর যেই জায়গায় এই প্রক্রিয়াটা ঘটবে সেই জায়গার নাম কি? সিস্টেম। সেই জায়গার নাম কি? সিস্টেম। এবার আসো, এই সিস্টেমের কিছু প্রকারভেদ আছে, সিস্টেমের কিছু প্রকারভেদ আছে, একটু দেখে ফেলি সিস্টেমের প্রকারভেদগুলো। আসো, সিস্টেমটা হচ্ছে মোটামুটি তিন প্রকার। সিস্টেমটা মোটামুটি তিন প্রকার। প্রথম প্রকার হচ্ছে মুক্ত সিস্টেম। মুক্ত সিস্টেম। এর পরের প্রকারটা হচ্ছে বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম। এর পরের প্রকারটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে সিস্টেম কয় প্রকার বলতেছি আমরা? সিস্টেম বলতেছি আমরা তিন প্রকার: মুক্ত, বদ্ধ, আর কি সিস্টেম? বিচ্ছিন্ন সিস্টেম। তিন প্রকার সিস্টেম আছে: মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। একটু খেয়াল করব মুক্ত সিস্টেমটা কি। মুক্ত সিস্টেম হচ্ছে যখন সিস্টেম মানে কি? পরিবেশের একটা নির্দিষ্ট অংশ। ওই সিস্টেমটা যখন আশপাশের পরিবেশের সাথে
ভর ও শক্তি উভয় বিনিময় করবে, ভর ও শক্তি উভয় বিনিময় করবে, ভর ও শক্তি উভয়ই বিনিময় করবে, তখন সেটাকে আমরা বলি মুক্ত সিস্টেম। কি আশপাশের পরিবেশের সাথে কয়টা জিনিস বিনিময় হবে? ওর ভর শক্তি দুইটা জিনিসই কি হবে? বিনিময় হবে। কিরকম? একটা এক্সাম্পল একটু বলি তোমাকে। মনে করো তোমার কাছে একটা পাতিল আছে, যেই পাতিলটার কোনো ঢাকনা নেই, ঠিক আছে? এই পাতিলের মধ্যে তুমি পানি রেখে, এই পাতিলটার মধ্যে কোনো ঢাকনা নেই, তুমি পানি রেখে এর মধ্যে তাপ দিচ্ছ। তাহলে তুমি যখন এই জিনিসটাকে গরম করবা, আস্তে আস্তে এই পানিটা গরম হবে, গরম হইতে হইতে একসময় কি হয়ে যাবে? বাষ্প। একসময় কি হয়ে যাবে? বাষ্প হয়ে যাবে। তাহলে তুমি যে তাপটা দিচ্ছ, এই জায়গায় বাষ্পগুলো আস্তে আস্তে চারপাশে কি হয়ে পড়তেছে? ছড়িয়ে পড়তেছে। বাষ্পগুলো আশপাশে চারপাশে কি হয়ে পড়তেছে? ছড়িয়ে পড়তেছে। ওকে শুধু পাতিলের মধ্যে থাকতেছে না, অর্থাৎ এই জায়গায় বাষ্পগুলো আস্তে আস্তে অন্যদিকে ছড়িয়ে পড়তেছে। অর্থাৎ বাষ্প ছড়িয়ে পড়তেছে মানে আলটিমেটলি ভরটা কি হয়ে পড়তেছে? এই যে পাতিলটা আছে, এই পাতিলের মধ্যে পানির ভরটা আস্তে আস্তে কি হচ্ছে? ভরটা ছড়িয়ে পড়তেছে আশপাশে, ফলে ভরটা কমে যাবে আস্তে আস্তে। এবং তুমি যে তাপ শক্তিটা ওর মধ্যে দিচ্ছ, তুমি যে এই তাপ শক্তিটা ওর মধ্যে দিচ্ছ, তোমার কি মনে হয় আশপাশে তুমি যদি হাত দাও তাহলে এই জিনিসটাও গরম অনুভূত হবে না? আশপাশে এই জায়গাও গরম লাগবে, এই জায়গাও গরম লাগবে, ঠিক না? পানি গরম করলে এর আশপাশের এলাকাতে তুমি হাত দিলেই কি লাগবে? আশপাশেও গরম লাগবে। তাহলে বোঝা গেল আশপাশেও তাপ শক্তিটা ছড়িয়ে পড়তেছে, অর্থাৎ শক্তিটাও আশপাশে কি হয়ে পড়তেছে? ছড়িয়ে পড়তেছে। তাহলে এই মুক্ত সিস্টেমের মধ্যে ভরটাও ছড়িয়ে পড়ে, শক্তিটাও কি হয়ে পড়ে? ছড়িয়ে পড়ে। তাহলে ভর ছড়িয়ে পড়া মানে কি? মানে খোলা আছে এই জন্য ভরগুলো আশপাশে বিনিময় হয়ে যাচ্ছে। গ্যাস হইলে গ্যাসের অণুগুলো আশপাশে ছড়িয়ে পড়বে। তাপ, এটা আশপাশে গরমটা ছড়িয়ে পড়তেছে, তাপটাও আশপাশে ছড়িয়ে পড়তেছে। যাদের আশপাশে কে ছড়িয়ে পড়তেছে? শক্তিটাও ছড়িয়ে পড়তেছে। তাহলে ভর আর শক্তির দুইটাই যখন ছড়িয়ে পড়বে, নাম হচ্ছে মুক্ত সিস্টেম। বদ্ধ সিস্টেম, বদ্ধ সিস্টেম মানে শুধু আশপাশের পরিবেশের সাথে যদি শক্তি বিনিময় হয়, কোনো ভর বিনিময় না হয়, শুধুমাত্র কি বিনিময় হয়? শুধুমাত্র শক্তি বিনিময় হয়। শুধুমাত্র কি বিনিময় হয়? শক্তি বিনিময়। কিরকম? মনে করো আমরা একটা প্রেসার কুকার নিলাম, একটা প্রেসার কুকার, এই যে ঢাকনা দিয়ে আটকানো আছে, এটা একটা প্রেসার কুকার, এটা একটা প্রেসার কুকার, ঠিক আছে? এবার আসো, এই প্রেসার কুকারের মধ্যে যদি আমরা তাপ দিই, প্রেসার কুকারের মধ্যে যদি আমরা তাপ দিই, তাহলে একটু খেয়াল করো তো, প্রেসার কুকারের মধ্যে যখন আমরা তাপ দিব, তখন এই তাপের ফলে এই ভেতরে মনে করো তুমি পানি রাখছো বা গ্যাস রাখছো, যাই রাখো, এই যে বস্তুগুলো আস্তে আস্তে ভেতরের গ্যাসগুলো গরম হবে বা পানিটা গরম হবে। গরম হওয়ার পরেও কি ওরা চাইলেও বের হইতে পারবে? এবার মানে কোনো ভেতরের জিনিসপত্র বাইরে বের হইতে পারবে না। প্রেসার কুকার তো ঢাকনা আটকানো আছে, তাহলে তুমি যতই তাপ দাও না কেন, এই জিনিস থেকে ভেতর থেকে কোনো প্রকার ভর বাইরে কিন্তু আসতে পারবে না। তাহলে ভরের বিনিময় তুমি কি করে দিছো? ভরের বিনিময় অফ করে দিছো। কিন্তু প্রেসার কুকারে যে গরম হচ্ছে, এই গরমটা কিন্তু আস্তে আস্তে কোন পাশে ছড়িয়ে পড়তে পারতেছে? আশপাশে গরমটা কিন্তু ছড়িয়ে পড়তে পারতেছে। আশপাশে গরমটা কি হয়ে পড়তে পারতেছে? ছড়িয়ে পড়তে পারতেছে। তাহলে গরমটা যদি আশপাশে ছড়িয়ে পড়তে পারে, তাহলে আমরা বলতে পারি যে শক্তিটা আসলে ছড়িয়ে পড়তেছে। শক্তি বিনিময় হচ্ছে ঠিকই, কিন্তু ভর কোনো বিনিময় হচ্ছে না। অর্থাৎ প্রেসার কুকারে আটকানো বলে ভরগুলো আশপাশে যাচ্ছে না, কিন্তু শক্তিটা আশপাশে যাচ্ছে। তাহলে প্রেসার কুকার একটা কি সিস্টেমের উদাহরণ? বদ্ধ সিস্টেমের উদাহরণ। তাহলে এই জায়গার মধ্যে আমরা তাপ দিছি, ভরগুলো ছড়িয়ে পড়তেছে, শক্তি ছড়িয়ে পড়তে পারতেছে না। সো প্রেসার কুকার অবশ্যই একটা বদ্ধ সিস্টেমের উদাহরণ, কারণ শুধু কিসের বিনিময় হচ্ছে? শক্তির বিনিময় হচ্ছে। বিচ্ছিন্ন সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে আশপাশের পরিবেশের সাথে ভর বা শক্তি কিছুই বিনিময় হবে না, কিছুই বিনিময় হবে না। অর্থাৎ এই বিচ্ছিন্ন সিস্টেমের মাধ্যমে পরিবেশের সাথে কোনো কানেকশন থাকবে না। কি করব আমরা? আমরা হচ্ছে এই যে মনে করো একটা বক্স আছে, যেই বক্সের মধ্যে আমরা তাপটা দিব, এই বক্সটাকে আমরা একদম পুরোপুরি সিল্ড করে দিছি, মানে পুরোপুরি আবদ্ধ করে রাখছি, আবদ্ধ। এবং আশপাশে ওর জন্য কিছু পরিমাণ আমরা অন্তরক দিয়ে রাখছি। কি দিয়ে রাখছি? অন্তরক। তাহলে অন্তরক জিনিসটা কি? অন্তরক জিনিসটা হচ্ছে যেই জিনিসের মাধ্যমে তাপের কোনো পরিবহন হবে না। তাহলে এই জায়গার চারপাশে একটা অন্তরক দিয়ে রাখছি, যেমন কি কম্বল দিয়ে আঁকড়ে ধরে রাখছি। শীতকালে কম্বল পড়লে আমাদের শরীর কি থাকে? গরম থাকে। বা মনে করো হচ্ছে রাবার দিয়ে আটকে রাখছি। তাহলে এরা হচ্ছে অন্তরক টাইপের পদার্থ। তাহলে আমরা কি করছি? তাপ দিছিলাম এখানে। এখন তুমি বক্সটা নিছো, বক্সটা পুরোপুরি আটকানো, আশপাশে দিছো অন্তরক। এবার তাপ দিলেও বক্সের ভেতর থেকে কোনো পরিমাণ ভর বাইরে আসতে পারবে না, এমনিতে আটকানো বক্সটা। আবার আশপাশে কোনো পরিমাণ শক্তি বা তাপও কি এবার আসতে পারবে? শক্তি বা তাপও কি এবার আসতে পারবে? নো, আসতে পারবে না। কেন আসতে পারবে না? কারণ এইবার চারপাশে কি দিয়ে রাখছি? আমি অন্তরক দিয়ে রাখছি।
সো এইটা হচ্ছে আমাদের একটা কি সিস্টেমের উদাহরণ, বিচ্ছিন্ন সিস্টেমের উদাহরণ। তাহলে একটা একটা করে আবার বলি। প্রথমে হচ্ছে মুক্ত সিস্টেম, আশপাশে দুইটাই বিনিময় হবে, ভর প্লাস শক্তি। যেমন পাতিলের মধ্যে পানি গরম করলে বাষ্পটা আশপাশে ছড়িয়ে পড়ে, তাপটাও আশপাশে ছড়িয়ে পড়ে। বদ্ধ সিস্টেম, শুধুমাত্র শক্তির বিনিময় হবে, কোনো ভরের বিনিময় হয় না। যেমন প্রেসার কুকার, তুমি যখন তাপ দিচ্ছ আশপাশ গরম ঠিকই হচ্ছে, কিন্তু ভেতরের কোনো অনুপরমাণু বাইরে আসতে পারতেছে না, ফলে ভরের কোনো বিনিময় হচ্ছে না, কিন্তু শক্তির কি হচ্ছে, বিনিময় হচ্ছে। বিচ্ছিন্ন সিস্টেম, ভর শক্তি কিছুই হবে না, এই জন্য কি দিয়ে আবৃত করে রাখতে হবে, একটা অন্তরক দিয়ে আবৃত করে রাখতে হবে। এবং আমরা যত প্রকার তাপগতীয় প্রক্রিয়া নিয়ে সামনে পড়াশোনা করব সবগুলাই নর্মালি কি সিস্টেম হবে, বিচ্ছিন্ন সিস্টেম। অর্থাৎ আমরা তাপগতিবিদ্যায় এই বিচ্ছিন্ন সিস্টেমটা ইউজ করব। তাপগতিবিদ্যায় আমরা এই বিচ্ছিন্ন সিস্টেমটা কি করব, ইউজ করব। অর্থাৎ আমাদের যত প্রকার তাপগতীয় প্রক্রিয়া আছে আমরা করতে যাবো কোথায়, বিচ্ছিন্ন সিস্টেমে। জানো শক্তির কোনো অপচয় না হয়, ভর এটা তো পুরো খোলা, দুনিয়া খোলা, যেমনে ইচ্ছে তেমনে চলে যাচ্ছে, ফলে এটা একদমই ইউজ করব না। এটা অল্প স্বল্প মাঝে মাঝে ইউজ করে, কিন্তু অত বেশি না, কিন্তু শক্তির অপচয় হয়ে যাচ্ছে, ঠিক না, আশপাশে ছড়িয়ে পড়তেছে শক্তিটা। আর এই তাপগতিবিদ্যায় বিচ্ছিন্ন সিস্টেম কেন ইউজ করব, ভর শক্তি কিছুই বিনিময় হচ্ছে না, এই জন্য আমরা কোনটা ইউজ করব, নর্মালি বিচ্ছিন্ন সিস্টেমটা এই তাপগতিবিদ্যায় ব্যবহার করব। তাহলে সবাই সিস্টেমের 3 প্রকার বুঝতে পারছে কিনা একটু দেখো সামনে। এটা গেল আমাদের সিস্টেম, 3টা মুক্ত, বদ্ধ, বিচ্ছিন্ন। অবশ্যই নোট করবো এগুলা থেকে কিন্তু খুব বেশি এমসিকিউ আসে। তাহলে আমরা বুঝলাম আমরা কোন সিস্টেম নিয়ে পড়াশোনা করব, আমরা নর্মালি ম্যাক্সিমাম টাইম বিচ্ছিন্ন সিস্টেম নিয়ে কাজ করব। অর্থাৎ আমাদের কাজগুলো হবে সব বিচ্ছিন্ন সিস্টেমটা নিয়ে। ভেরি গুড। এরপরে আমরা আরেকটা বেসিক একটু আগায় রাখবো বা শিখে রাখতে হবে, সেটার নাম হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি বা ইংলিশে হচ্ছে ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি, এই টপিকটা থেকে 1-2টা এমসিকিউ বেশ ভালো মতো আসে। সো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। আসি, মনে করি আমাদের কাছে কোন একটা সিস্টেম আছে, ওই যে সিস্টেম মানে কি একটা আবদ্ধ জায়গা, একটা সিস্টেম আছে, তার মানে একটা সিলিন্ডার মনে করে নিতে পারি আমরা, ঠিক আছে, একটা সিলিন্ডার মনে করে নিতে পারি, ঠিক আছে। সিস্টেম বললে একটা সিলিন্ডার যেটার ভেতর গ্যাস আছে। তাহলে আসলে তো এই জায়গার মধ্যে আমাদের কিছু গ্যাসের অণু আছে, ধরে নিছি আমরা, এরা হচ্ছে গ্যাসের অণু, গ্যাস অণু। এখন তোমরা সবাই মোটামুটি জানো যে আমাদের গ্যাসের অণু কখনোই কি থাকে না, স্থির থাকে না, ওরা সারাক্ষণ কি করতে থাকে, আশপাশে মুভমেন্ট করতে থাকে। গ্যাসের অণু সবসময় আশপাশে কি করতে থাকে, মুভমেন্ট, ছুটাছুটি করতে থাকে। তাহলে গ্যাসের অণু যে ছুটাছুটি করতেছে, তার মানে ওরা মুভ করতেছে, ওদের বেগ আছে, বেগ থাকলেই কোনো বস্তুর কি শক্তি থাকে, গতিশক্তি থাকে। এই গ্যাসের অণুরও কি শক্তি আছে, গতিশক্তি আছে। গ্যাসের অণুর কি শক্তি আছে, গতিশক্তি আছে। এরকম একটা গ্যাসের অণুর যে গতিশক্তিটা থাকে সেটার একটা সূত্র আছে, 3/2 কেটি। এটা আসলে পুরোপুরি 3/2 কেটি না, এটা হচ্ছে F/2 কেটি। যারা আমার কাছে পড়ছে ওদেরকে বলছিলাম আমি F মানে স্বাধীনতার মাত্রা। যাই হোক, ওই দিকে আমরা যাচ্ছি না। আমাদের মেইন কথা হচ্ছে এটা যে গ্যাসের অণু সারাক্ষণ ছুটোছুটি করে, তার মানে ওরা একটা বেগ আছে, তার মানে ওরা একটা কি শক্তি থাকবে, গতিশক্তি থাকবে। এরকম একটা গ্যাসের অণুর গতিশক্তির সূত্র হচ্ছে 3/2 কেটি, যেখানে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যার নাম হচ্ছে বোলজম্যান ধ্রুবক। বোলজম্যান কনস্ট্যান্ট। টিটা কি, টিটা হচ্ছে তাপমাত্রা। তাহলে তুমি বুঝতে পারতেছো এই 3/2 কেটা একটা কনস্ট্যান্ট, সো ই কে সমানুপাতিক কি আসবে আমাদের জন্য, টি। অর্থাৎ গতিশক্তিটা কার উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে, এবং সেটা সমানুপাতিক। গতিশক্তি কার উপর নির্ভর করে, গতিশক্তি তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে আবার একটু সামারাইজ করে সবাই এই কথাটা মাথা রাখতে হবে যে আমরা জানি কোন একটা সিস্টেমে গ্যাসের অণু রাখছি, গ্যাসের অণু কখনো স্থির থাকে না, ওরা সারাক্ষণ আশপাশে কি করতে থাকে, ছুটোছুটি করতে থাকে। তাহলে ওদের একটা বেগ থাকবে, বেগ থাকা মানে ওদের একটা গতিশক্তি আছে। এই গতিশক্তির মানটা কত, একটা অণুর জন্য 3/2 কেটি। যেখানে আমরা দেখতে পাচ্ছি ই কে এবং এই টি তাপমাত্রা পরস্পরের কি হয়ে গেল, সমানুপাতিক। অর্থাৎ গতিশক্তিটা কার উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে গ্যাসের অণুর গতিশক্তি বুঝছি। একই সাথে আচ্ছা একটু চিন্তা করো তো, তুমি মনে করো, তোমার কথা দিয়ে চিন্তা করো, মনে করো তুমি দৌড়াচ্ছ। এখন তুমি যখন দৌড়াচ্ছ তখন তোমার চলার জন্য গতিশক্তি আছে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যতই দৌড়াও না কেন, তোমার শরীরের মধ্যে একটা সঞ্চিত শক্তি থাকে না, যেটা তোমার নিজের মধ্যে থাকে, যেটা দিয়ে তুমি কি করো, শ্বাস প্রশ্বাস নিতে পারো, এই করতে পারো, ওই করতে পারো। দ্যাট ইজ তোমার শরীরের মধ্যে অলওয়েজ একটা কি শক্তি থাকে, সঞ্চিত শক্তি থাকে। সেম
গ্যাসের মধ্যে একটা কি শক্তি থাকবে? সঞ্চিত শক্তি থাকবে, যেটা ওর মধ্যে সঞ্চিত থাকে, পুরোপুরি ওর মধ্যে কি থাকে? সঞ্চিত থাকে। ওই সঞ্চিত শক্তিকে বলি আমরা গ্যাসের অণুর বিভব শক্তি বা স্থিতি শক্তি। গ্যাসের অণুর বিভব শক্তি বা কি শক্তি? স্থিতি শক্তি। তাহলে ব্যাপারটা কি আসলো? গ্যাসের অণু চলতেছে, তার মানে ওর মধ্যে গতি শক্তি আছে, নো প্রবলেম। আবার ও নিজের মধ্যে একটা শক্তি সঞ্চয় করে রাখবে না, সেই সঞ্চিত শক্তির নাম আমরা বলতেছি বিভব শক্তি বা কি শক্তি? স্থিতি শক্তি। তাহলে গ্যাসের অণুর দুই প্রকার শক্তি থাকে, একটা ও নিজের মধ্যে সঞ্চিত শক্তিটা, আর একটা চলার স্পিডটা, গতিশক্তি। তাহলে ওর এই সঞ্চিত বিভব শক্তি এবং চলার কারণের গতিশক্তি টোটাল এই দুটা যদি আমরা যোগ করি তাহলে গ্যাসের অণুর মোট শক্তি পাবো। এই গ্যাসের অণুর মোট শক্তিকেই বলা হয় অভ্যন্তরীণ শক্তি। গ্যাসের অণুর মোট শক্তিকেই কি বলা হয়? অভ্যন্তরীণ শক্তি। সো আলটিমেটলি অভ্যন্তরীণ শক্তি কি আসবে? অভ্যন্তরীণ শক্তি আসবে, অভ্যন্তরীণ শক্তি আসবে গ্যাসের অণুর বিভব শক্তি প্লাস দিয়ে গতি শক্তি। গ্যাসের অণুর বিভব শক্তি প্লাস দিয়ে কি শক্তি? গতি শক্তি। এবার আসো, অভ্যন্তরীণ শক্তিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে অভ্যন্তরীণ শক্তি ইউ সমান আসবে বিভব শক্তি ইপি প্লাস গতি শক্তি ইকে। বিভব শক্তি ইপি প্লাস গতি শক্তি ইকে। কারো কোনো প্রবলেম আছে কিনা? সংজ্ঞাটা কি আসবে? সংজ্ঞাটা আসবে কোন সিস্টেমের গ্যাসের অণুর বিভব শক্তি ও গতিশক্তির সমষ্টিকে কি বলা হয়? অভ্যন্তরীণ শক্তি বলা হয়। কোন সিস্টেমের গ্যাসের অণুর বিভব শক্তি ও গতিশক্তির সমষ্টি বা যোগফলকে কি বলা হয়? অভ্যন্তরীণ শক্তি বলা হয়। ক্লিয়ার সবাই? অভ্যন্তরীণ শক্তি সমান বিভব শক্তি প্লাস গতিশক্তি, দ্যাট ইজ ইপি প্লাস হচ্ছে আমাদের ইকে। কারো কোনো কোশ্চেন, কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে বলো তাড়াতাড়ি। বুঝা গেছে কিনা কথাটা? বুঝা গেছে কিনা দেখি তো সবাই। কেউ আরো কোনো কোশ্চেন থাকলে একটু তাড়াতাড়ি বলেন আমাকে। বিভব শক্তি প্লাস গতিশক্তি, তাহলে চলার জন্য ওর মধ্যে আছে গতিশক্তি, ওর মধ্যে সঞ্চিত আছে বিভব শক্তি, দুইটার যে যোগফলটা আছে নাম বলতেছি কি শক্তি? অভ্যন্তরীণ শক্তি বা গ্যাসের অণুর মোট শক্তি। এটা হচ্ছে গ্যাসের অণুর মধ্যে টোটাল যে শক্তিটা থাকতেছে, যে সঞ্চিত শক্তি থাকতেছে, সঞ্চিতটার নাম হচ্ছে বিভব, ওর মধ্যেই থাকতেছে। এটা আসলে মেইনলি এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণের কারণে সৃষ্টি হয়ে থাকে। দুইটা বস্তু যখন আকর্ষণ বিকর্ষণ হয় তখন ওদের মধ্যে একটা বিভব শক্তি সঞ্চিত হয়। মহাকর্ষের মধ্যে পড়ার কথা, মহাকর্ষীয় বিভব শক্তি, আকর্ষণের কারণে শক্তি ক্রিয়েট হয়। ওরকম গ্যাসের অণুর মধ্যেও একটা বিভব শক্তি চলে আসে। ওকে, আশা করি বুঝতে পারছি। এবার আসা, এটা যদি বোঝা যায় এরপর আমরা কিছু কথাতে একটু আসবো। প্রথম কথা, আমরা গতিশক্তি, গ্যাসের অণুর গতিশক্তিটা আমরা খুব ইজিলি মাপতে পারি। কেমনে মাপতে পারি? এই যে সূত্র আছে আমার কাছে, যে 3/2 কে, কে মানে কি আমাদের বোল্টজম্যান ধ্রুবক, এটার মান আছে টি তাপমাত্রা। তাহলে গ্যাসের অণুর গতিশক্তিটা মাপা কিন্তু আমাদের জন্য অত বেশি প্রবলেম না। গ্যাসের অণুর গতিশক্তিটা মাপা কোনো প্রবলেম না। আমরা কনস্ট্যান্টের মান জানি, তাপমাত্রা জানলে আমরা গ্যাসের অণুর কি বের করতে পারবো? গতিশক্তিটা বের করতে পারবো। সো আমরা বলতে পারি এই গতিশক্তিটা আসলে পরিমাপযোগ্য, অর্থাৎ এটার মান আমরা পরিমাপ করতে পারি, পরিমাপযোগ্য, ঠিক না? এটা আমরা মাপতে পারি। কিন্তু অন্যদিকে গ্যাসের অণুর মধ্যে যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তিটা থাকে, এই সঞ্চিত শক্তিটা ওর মধ্যে নিজের ভেতরে থাকে। এটা কি? ওর মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে। ফলে আমরা যদি ইজি করে বুঝতে চাই তাহলে ওর মধ্যে যে সঞ্চিত শক্তিটা আছে এটা কখনো বাইরে বের হচ্ছে না। যে সঞ্চিত শক্তিটা কখনো বাইরে বের না হয়, এটার মান আমরা কখনো কি করতে পারি না? বের করতে পারি না। সিম্পল ভাবে বলতে গেলে ওর মধ্যে যে সঞ্চিত শক্তি এটা ওর নিজের মধ্যে থাকে। যদি শক্তিটা বাইরে বের না হয় আমরা কিন্তু ওইটার মানটা মাপতে পারি না, ঠিক না? একটা শক্তি বাইরে বের হইতে হয় বা নির্গত হইতে হয়, তাহলে আমরা ওর মানটা বের করতে পারি, নির্গত হইলে বের করতে পারি। এটা ওর মধ্যে কি আছে? সঞ্চিত আছে। ফলে এটা ওর ভেতরেই আছে। ওর ভেতরেই যেহেতু আছে, সো আমরা সিম্পল ভাবে বলি যে সঞ্চিত শক্তিটা আসলে আমরা মাপতে পারি না, এটা আসলে পরিমাপ করা যায় না। কারণ এটা ওর মধ্যে কি আছে? সঞ্চিত আছে, করা যায় না। এটা কি করা যায় না? পরিমাপ করা যায় না। অর্থাৎ ওর মধ্যে যে সঞ্চিত আছে এই কারণে এটা আমরা পরিমাপ করতে পারি না। কিন্তু গতিশক্তিটা, এটা তোর বেগ, আমি দেখতে পাচ্ছি বেগটা, বেগের মান জানলে বা তাপমাত্রার মান জানলে আমরা গতিশক্তিটা বের করতে পারি। তাহলে একটু খেয়াল করো তো, অভ্যন্তরীণ শক্তি ছিল দুইটা শক্তির যোগফল, একটা ছিল ইপি আর একটা ছিল আমাদের ইকে, গতিশক্তি আর বিভব শক্তি।
তুমি দেখলা এই বিভব শক্তিটা এটা মাপা যায় না, কিন্তু গতিশক্তি এটা কিন্তু মাপা যায়, এটা কিন্তু মাপা যায়। তাহলে এটার মান আমরা জানবো, মনে করি এটার মান হচ্ছে 10, এটার মান কত জানি না, কারণ এটা পরিমাপ করা যায় না। তাহলে এটার মান মনে করো x, তাহলে 10 আর x যোগ করলে তুমি কি কোনো অভ্যন্তরীণ শক্তির ভ্যালু পাচ্ছ? তুমি কি কোনো অভ্যন্তরীণ শক্তির ভ্যালু পাচ্ছ? পাচ্ছ না। এই জন্য আমরা বলি যে অভ্যন্তরীণ শক্তি আসলে পরিমাপ করা যায় না। অভ্যন্তরীণ শক্তি আসলে পরিমাপ করা যায় না। অভ্যন্তরীণ শক্তি পরিমাপ করা যায় না। কেন? কারণ এর মধ্যে একজনকে আমরা মাপতে পারি, কাকে? গতিশক্তিকে আমরা মাপতে পারি, কিন্তু এই বিভব শক্তিকে আমরা কি করতে পারি না? মাপতে পারি না। সো ওকে যেহেতু মাপতে পারি না আমরা, এই জন্য বলি আমরা অভ্যন্তরীণ শক্তিও টোটালি মাপা যায় না, কারণ একজনটা জানি আরেকজনকে জানিই না। তাহলে এর মানটা না জানলে টোটাল যোগ করে মানটা আমরা বের করতে পারবো? নো। সো অভ্যন্তরীণ শক্তিটা আসলে কি করা যায় না? পরিমাপ করা যায় না। আচ্ছা, কিন্তু একটু কাহিনী আছে, একটু সামনের দিকে আগাই আমরা, একটু সামনের দিকে আগাই। মনে করো এটা আমি মুছে দিলাম, এটা এগুলো তো লিখছো তোমরা, তাহলে একটু আসি। মনে করো আমরা একটা তাপমাত্রার জন্য T1 তাপমাত্রার জন্য একবার T1 তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তিটা হিসাব করলাম। T1 তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তি U1 বললাম। এটা হিসাব করতে গেলে আমরা লিখলাম EP প্লাস লিখলাম EK, কোনো সমস্যা নেই, কারণ অভ্যন্তরীণ শক্তি মানে বিভব শক্তি প্লাস গতিশক্তি। T2 তাপমাত্রায় আবার যদি লিখি U2 লিখলাম, তাপমাত্রায় U2, এটা আসবে আবারও EP প্লাস EK। এখন একটু খেয়াল করতে হবে, আমাদের যদি তাপমাত্রাটা চেঞ্জ হয়, আমরা একটু আগে দেখছি গতিশক্তি মানে EK সমান 3/2 kT। EK সমান কি? EK সমান 3/2 kT বা EK সমানুপাতিক T। তাহলে আমরা দেখছিলাম এই গতিশক্তিটা কার উপর নির্ভর করতেছে? তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে T1 তাপমাত্রায় যদি গতিশক্তি একটা হয়, T2 তাপমাত্রা কি একই গতিশক্তি হবে? ইম্পসিবল, কারণ দুইটা তাপমাত্রা ভিন্ন। তাহলে এই জায়গায় T1 তাপমাত্রার জন্য একটা গতিশক্তি আসবে, T2 তাপমাত্রার জন্য আরেকটা গতিশক্তি আসবে, ঠিক আছে না? আর অন্যদিকে এই ইপিটা কি? ইপিটা হচ্ছে ওর মধ্যে সঞ্চিত শক্তি, যেটা ওর মধ্যে ফিক্স অবস্থা থাকতেছে, এটা ওর মধ্যে সঞ্চিত অবস্থা থাকতেছে। ফলে তাপমাত্রা চেঞ্জ করলেও এই ভেতরের যে সঞ্চিতটা আছে এটা কোনো প্রকার চেঞ্জ হয় না, কারণ আমরা জানি এটা তো আমরা মাপতেই পারি না। সো এটা চেঞ্জ হবেই না, এটা যা আছে তা থাকবে। তাহলে আলটিমেটলি আমরা যদি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করি, সেটা কি আসবে একটু সবাই খেয়াল করবো। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নাম দিলাম ডেল ইউ। পরিবর্তন মানে কি? শেষ মাইনাস আদি। তাহলে U2 মাইনাস U1 করি, U2 মাইনাস U1। তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে দেখো, এটা থেকে এটা বিয়োগ করলে EP কাটা যাবে, আসবে EK2 মাইনাস কি? EK1 মাইনাস কি আসবে? EK1। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আসতেছে গতিশক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আসতেছে গতিশক্তির কি? পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি আসতেছে? গতিশক্তির পরিবর্তন। এখন একটু খেয়াল করো তো, আমরা কিন্তু গতিশক্তিটা মাপতে পারি। এই যে একটু আগে লিখছিলাম, কারণ এই যে আমার কাছে যদি তাপমাত্রা থাকে, আমি সুন্দর মতো গতিশক্তিটা কি করতে পারি? মাপতে পারি। তাহলে গতিশক্তি মাপতে পারলে গতিশক্তির পরিবর্তনও মাপতে পারবো। গতিশক্তি মাপতে পারলে গতিশক্তি কত চেঞ্জ হচ্ছে সেটাও মাপতে পারবো। আর গতিশক্তির চেঞ্জ যদি মাপতে পারি, অভ্যন্তরীণ শক্তির চেঞ্জও কি করতে পারবো? মাপতে পারবো, কারণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আসলে আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা মাপতে পারি। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মাপা যায়। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কি করা যায়? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কিন্তু মাপা যায়। দেখো, আমাদের অভ্যন্তরীণ শক্তিটাকে কিন্তু আমরা মাপতে পারতেছিলাম না, কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাকে আমরা কি করতে পারতেছি? মাপতে পারতেছি। এটা যে কত ইম্পর্টেন্ট একটা কথা সবাই আশা করি বুঝবা। অভ্যন্তরীণ শক্তিটা মাপা না গেলেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা মাপা যায়। কেন? কারণ অভ্যন্তরীণ শক্তিটা বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল, যেখানে বিভব শক্তিটা আমরা মাপতে পারি না, ফলে অভ্যন্তরীণ শক্তিও মাপতে পারি না। কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বুঝায় গতিশক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বুঝায় গতিশক্তির পরিবর্তন, যেখানে গতিশক্তিটা কিন্তু আমরা মাপতে পারি। সো গতিশক্তির পরিবর্তনও আমরা কি করতে পারবো? মাপতে পারবো। গতিশক্তির পরিবর্তন যদি আমরা মাপতে পারি, অবশ্যই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমরা কি করতে পারবো? মাপতে পারবো। এই জন্য অভ্যন্তরীণ শক্তি
কত মাপা যায় না, কিন্তু পরিবর্তন কত সেটা মাপা যায়। অভ্যন্তরীণ শক্তি মাপা না গেলেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি করা যায়, মাপা যায়। দেখি তো কে কে বুঝি নাই। তাহলে সবাই যেহেতু বুঝতে পারছি, আর একটু আগাই অভ্যন্তরীণ শক্তিতে। এই পাশটা একটু মুছবো। এই যে আসো, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা আমরা মাপতে পারি। যেখানে আমরা দেখলাম অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা গতিশক্তির পরিবর্তনের সমান। এবার একটু খেয়াল করো তো, গতিশক্তিটা কার উপর নির্ভরশীল? চাপ, আয়তন, কার উপর? তাপমাত্রা। তাহলে একটু আসো তো, আমরা বুঝলাম গতিশক্তির পরিবর্তনটা বা গতিশক্তিটা তাপমাত্রার উপর নির্ভরশীল। গতিশক্তিটা কার উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। এবার গতিশক্তির পরিবর্তনটাও তাহলে তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা চেঞ্জ করছে, ওই যে দেখো T1 এ T2 দুইটা ভিন্ন ভিন্ন গতিশক্তি। সো গতিশক্তিটা কার উপর নির্ভরশীল? তাপমাত্রা। ওই যে একটা তাপমাত্রা হলে একটা গতিশক্তি, আরেকটা তাপমাত্রা হলে আরেকটা গতিশক্তি। সো গতিশক্তিটা তাপমাত্রার উপর নির্ভরশীল। এখন গতিশক্তির পরিবর্তন আবার কার সমান? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। গতিশক্তি পরিবর্তন হলে অভ্যন্তরীণ শক্তি কি হবে? পরিবর্তন হবে। গতিশক্তিটা কার উপর পরিবর্তন হচ্ছে, কার উপর ভিত্তি করে পরিবর্তন হচ্ছে? তাপমাত্রার উপর। তাহলে অভ্যন্তরীণ শক্তিও কার উপর ভিত্তি করে পরিবর্তন হবে? তাপমাত্রার উপর। আবার একটু বলি, অভ্যন্তরীণ শক্তিটা কার উপর নির্ভরশীল দেখলাম? গতিশক্তির উপর। কার উপর নির্ভরশীল? গতিশক্তির উপর নির্ভরশীল। গতিশক্তির উপর নির্ভরশীল। গতিশক্তি কার উপর নির্ভরশীল? গতিশক্তি কার উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে গতিশক্তি যদি তাপমাত্রার উপর নির্ভরশীল হয়, আলটিমেটলি অভ্যন্তরীণ শক্তি কার উপর নির্ভরশীল হবে? তাপমাত্রার উপর নির্ভরশীল হবে। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন গতিশক্তির উপর নির্ভরশীল। গতিশক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল। আলটিমেটলি অভ্যন্তরীণ শক্তি কার উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। এই জন্য আমরা সবাই লিখব যে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। এই কথাটা যে কত বেশি ইম্পর্টেন্ট, এটা সবাই মাথার মধ্যে ভালো করে ঢুকায় রাখবা। অর্থাৎ এই কথা দেখবা বারবার আসতেছে। সো অভ্যন্তরীণ শক্তি এবং মাথায় রাখতে হবে, অভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রা এরা দুইজন ভাই ভাই। আমি যখনই তোমাকে বলবো অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয়েছে, তুমি বুঝবা কে চেঞ্জ হয়েছে? তাপমাত্রা। আমি তোমাকে বলবো অভ্যন্তরীণ শক্তি কি হয়েছে? স্থির আছে, তুমি বুঝবা তাপমাত্রাও কি আছে? স্থির, মানে চেঞ্জ হয় না, সেম আছে। আমি যদি বলি তোমাকে অভ্যন্তরীণ শক্তি বাড়ছে, তুমি বলবা তাপমাত্রা বাড়ছে। আমি যদি বলি তোমাকে তাপমাত্রা কমছে, তুমি বলবা অভ্যন্তরীণ শক্তি কমছে। অর্থাৎ তাপমাত্রা আর অভ্যন্তরীণ শক্তি এক ভাই। তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তি এক ভাই। তাপমাত্রা চেঞ্জ, অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ। তাপমাত্রা চেঞ্জ হবে না, অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে না। অর্থাৎ একজন আরেকজনের সাথে পরিপূরক, একজন আরেকজনের সাথে লেগে থাকবে এখানে ভাই ভাই। এবার আসো, এই জিনিসটা বাইরের কোশ্চেন হচ্ছে বিজ্ঞানী মেয়ার। এটাকে আমরা বলি মেয়ারের প্রকল্প বা মেয়ার্স হাইপোথেসিস। মেয়ারের প্রকল্প বলা হয়, এটা কিন্তু মেডিকেলে খুব বেশি আসে। মেয়ারের প্রকল্প সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। এবং এই মেয়ারের ব্যাপারে খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, উনিও কিন্তু বিজ্ঞানী জুলের সাথে একই সাথে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতি দিছিলেন। কিন্তু জুল ঠিক একটু আগে দিছিলেন বলে মেয়ারের নামটা এই জায়গায় চলে আসছে। উনি আর তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কাহিনীটা পান নাই, কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা জুল এবং মেয়ার প্রায় পাশাপাশি সময় দিছিলেন। সো মেয়ারের প্রকল্পটা কি? অভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রা পরস্পরের উপর নির্ভরশীল। আমরা মনে রাখবো কি? অভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রা ভাই। অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে, কে চেঞ্জ হবে? তাপমাত্রা। তাপমাত্রা চেঞ্জ হবে, কে চেঞ্জ হবে? অভ্যন্তরীণ শক্তি। কোন একটা জায়গায় তাপমাত্রা চেঞ্জ মানে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ, অভ্যন্তরীণ শক্তি স্থির মানে তাপমাত্রা স্থির। বারবার বলতেছি, বেশি লাগবে এটা। ওকে, দেখি সবাই আমার কথা বুঝতে পারছো কিনা, কোনো কোশ্চেন আছে কিনা একটু জানাও দ্রুত, একটু তাড়াতাড়ি জানাবো।
দেখি তো, অভ্যন্তরীণ শক্তি শুধু এবং শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। অভ্যন্তরীণ শক্তি শুধু এবং শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। ওকে, ঠিক আছে। তাহলে কি বললাম? অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে কার উপর ভিত্তি করে? তাপমাত্রার উপর ভিত্তি করে। তাহলে তাপমাত্রা চেঞ্জ হলে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে, অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হলে তাপমাত্রা চেঞ্জ হবে। স্থির থাকলে দুজনই স্থির থাকবে। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই হচ্ছে আমাদের ক্লসিয়াসের বিবৃতি শুরু করার আগে যত বেসিক আছে সবগুলা একটা একটা করে বললাম। সবাই আশা করি লিখছো, কাহিনীগুলো বুঝছো, একটার সাথে আরেকটা কিভাবে রিলেটেড আশা করি বুঝতে পারতেছো। তাহলে সর্বপ্রথম পড়ছি সিস্টেম। সিস্টেম মানে কি? পরিবেশের যেই জায়গার মধ্যে আমরা কি দিব? পরিবেশের যেই জায়গার মধ্যে আমরা তাপগতীয় পরিবর্তন করব, তিনটা: তাপমাত্রা, চাপ, আয়তন। এই তিনজনকে যেখানে চেঞ্জ করব নাম হবে সিস্টেম। পড়ছি অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তিটা মাপা না গেলেও ওর পরিবর্তনটা কি করা যায়? মাপা যায়। এবং ও পরিবর্তন হয় কার জন্য? অভ্যন্তরীণ শক্তি কার জন্য পরিবর্তন হয়? অভ্যন্তরীণ শক্তি কার জন্য পরিবর্তন হয়? অভ্যন্তরীণ শক্তি শুধু এবং শুধুমাত্র কার জন্য পরিবর্তন হয়? তাপমাত্রার জন্য। শুধু এবং শুধুমাত্র কার জন্য? তাপমাত্রার জন্য। চলে আসবো ক্লসিয়াসের বিবৃতির মধ্যে। কার বিবৃতি? ক্লসিয়াসের বিবৃতি। একটু খেয়াল করবা সবাই মনোযোগ দিয়ে। এই ক্লসিয়াসের বিবৃতিটাতে কাহিনীতে চলে আসবো আমরা। আসি, প্রথমে একটা সিলিন্ডার রাখবো আমরা। একটা সিলিন্ডার রাখলাম। এই সিলিন্ডারের এটা হচ্ছে সিলিন্ডারের পিস্টনটা। এটা সিলিন্ডারের কি? পিস্টন। সিলিন্ডার, এই যে এটা একটা সিলিন্ডার। এই সিলিন্ডারটার একটা মুখ আছে বা পিস্টন আছে, যে পিস্টনটা এভাবে মুভ করতে পারে। ঠিক আছে? ঢাকনাটা, পিস্টনের বাংলা ঢাকনা। এই ঢাকনাটা এভাবে কি করতে পারে? সিলিন্ডারের ভেতর মুভ করতে পারে। ঠিক আছে? এবার আসবো আমরা এই জায়গার মধ্যে গ্যাস আছে। এই সিলিন্ডারের ভেতর গ্যাস আছে। এখন দেখো তো, আমরা সিলিন্ডার বলছিলাম, সিলিন্ডারের কথা আসবে, ভেতরে গ্যাস আছে, তার মানে এটা কি হয়ে গেছে বলো তো? এটা কি হয়ে গেছে? এটা একটা সিস্টেম। এটা একটা কি? এটা একটা সিস্টেম। কারণ এর মধ্যে এবার আমরা কাহিনী চালাবো। সিস্টেমের মধ্যে এবার কাহিনী চালাবো। তাহলে একটা সিলিন্ডার আছে যার একটা পিস্টন আছে। এবার এই সিলিন্ডারের মধ্যে আমরা বাইরে থেকে কিছু পরিমাণ তাপ দিলাম। কিছু পরিমাণ কি দিলাম? তাপ। তাহলে কি হবে? একটু চিন্তা করো। তুমি নিজের মাথার মধ্যে চিন্তা করো। তুমি একটা পাতিল নিছো, পাতিলের মধ্যে পানি রাখছো, তুমি দিছো তাপ। তাপ দিলে কি হবে? পানিটা আস্তে আস্তে গরম হবে। মানে পানিটা আস্তে আস্তে তাপমাত্রা কি হবে? বাড়বে। তাহলে তাপ যখন দিব, সিম্পল কথা, এই জায়গায় গ্যাসের অণুগুলোর কি বাড়বে? তুমি আমাকে বলবা তাপমাত্রা বাড়বে আস্তে আস্তে। তাহলে তাপ দিব, আস্তে আস্তে গ্যাসের অণুর তাপমাত্রা কি পাবে? চেঞ্জ হবে, পরিবর্তন হবে তাপমাত্রা। ঠিক না? তুমি পানির মধ্যে তাপ দিছো, পানি গরম হবে না? সো পানির তাপমাত্রাটা কি হবে? চেঞ্জ হবে। তাপমাত্রার কে ভাই ছিল? তাপমাত্রার কে ভাই ছিল? অভ্যন্তরীণ শক্তি। সো তাপমাত্রা চেঞ্জ হইলে কে চেঞ্জ হবে আমাদের? তাপমাত্রা চেঞ্জ হলে কে চেঞ্জ হবে আমাদের? অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ। তাপমাত্রা চেঞ্জ হলে আমাদের কে চেঞ্জ হবে? অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ। তাপমাত্রার অভ্যন্তরীণ শক্তি ছিল ভাই। সো তাপমাত্রা চেঞ্জ মানে কে চেঞ্জ হবে? আসলে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ। তাহলে এই জায়গায় আমরা তাপ দিব, এই তাপের কারণে ও তাপমাত্রা চেঞ্জ হবে, বা আলটিমেটলি কে চেঞ্জ হবে? অভ্যন্তরীণ শক্তিটা চেঞ্জ হবে। এরপরে আসো, আচ্ছা তুমি এখানে কিছু পরিমাণ তাপ দিছো। তাপ এক প্রকার কি? শক্তি। এখন শক্তিটা যখন এই জায়গার মধ্যে যাবে, হারিয়ে যাবে না। শক্তির কখনো সৃষ্টি বা ধ্বংস নাই। শক্তি এখানে ঢুকে কি করবে? একটু খেয়াল করবা। শক্তি যখন এখানে ভেতরে আসবে, এই জায়গার অণুগুলার মধ্যে একটা শক্তি পাইছে। অণুর কোন শক্তি বেড়ে যাবে? এটা পেয়ে গতিশক্তি বাড়বে। ফলে অণুগুলা আশপাশে ছুটোছুটি আগের চেয়ে বেশি করবে। কি রকম? ওই যে পানির পাত্রের কথা বলতেছিলাম না, এই পানির পাত্রটাকে তুমি তাপ দিলে ও তো গরম হয়, ওই জায়গার অণুগুলা, পানিগুলো কি করা শুরু করে? ফুটতে শুরু করে, নড়াচড়া শুরু করে। দ্যাট ইজ ওই জায়গার মধ্যে গতিশক্তি বেড়ে গেছে। এমনি পানি কি নড়াচড়া করে? নো। যখন তাপ দিই তখন পানিটা কি করা শুরু করে? নড়াচড়া করা শুরু করে। তাহলে এই জায়গার অণুগুলো তখন বেগ বেড়ে যাবে। তাহলে লিখলাম তাপ দেওয়ার ফলে অণুর বেগ বৃদ্ধি পেয়ে যাবে। আচ্ছা, অণুর বেগটা যখন বৃদ্ধি পাবে, একটু চিন্তা করো তো, অণুগুলা গিয়ে আশপাশের দেয়ালের মধ্যে কি মারবে? ধাক্কা ধাক্কা ধাক্কা। ও আচ্ছা, ধাক্কা 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 ধাক্কা। তাহলে এই অণুগুলা যখন দৌড়াদৌড়ি শুরু করছে, তখন সবাই আশপাশের দেয়ালে গিয়ে কি মারবে? ধাক্কা মারবে। যখন আশপাশের দেয়ালে গিয়ে ধাক্কা মারলে এই
পিস্টনটাতে ধাক্কা পড়লে আমরা বলছি কি ও খুব ফ্রিলি মুভ করতে পারে, এখানে ঘর্ষণহীন পিস্টন, অর্থাৎ এখানে কোনো ঘর্ষণ নাই, ও ইজিলি মুভ করতে পারে। ফলে ওকে যখন গিয়ে অণুগুলো ধাক্কা মারবে ও আস্তে আস্তে কি করা শুরু করবে, মুভ করা শুরু করবে। পিস্টন কি করা শুরু করবে, মুভ করা শুরু করবে। তাহলে অণুর বেগ বৃদ্ধির কারণে পিস্টনে বল প্রয়োগ করবে, পিস্টনে কি প্রয়োগ হবে, ধাক্কা, বল, এই যে বল দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, বল দিচ্ছে। তাহলে পিস্টনে বল প্রয়োগ করবে এবং পিস্টনটা আস্তে আস্তে কি করা শুরু করবে, মুভ। তাহলে পিস্টনের কি হবে, পিস্টনে বল প্রয়োগ হবে এবং পিস্টনের সরণ হবে। বল প্রয়োগে পিস্টনের কি হবে, পিস্টনের সরণ হবে। বল প্রয়োগে যখন কোনো বস্তুর সরণ হয় সেটাকে আমরা ফিজিক্সের ভাষায় কি বলি, বল প্রয়োগে সরণ হলে কাজ হইছে। সো পিস্টনের দ্বারা পিস্টনের উপর কাজ হবে, পিস্টনের উপর কাজ হবে, পিস্টনের উপর কি হবে, কাজ হবে। তাহলে আবার একটু আসো, অণুগুলা তুমি গরম করছো, তাপ দিছো, তাপ দেওয়ার ফলে অণুগুলা কি শুরু করছে, ঝাপাঝাপি, ঘুষাঘুষি শুরু করছে, দৌড়াদৌড়ি করার কারণে পিস্টনের উপর গিয়ে ধাক্কা মারছে। যখন পিস্টনে গিয়ে ধাক্কা মারছে পিস্টন আস্তে আস্তে মুভ করছে। তাহলে বল প্রয়োগের সরণ হয়েছে, তার মানে এখানে কিছু পরিমাণ কি হয়েছে, কাজ হয়েছে। এখানে কিছু পরিমাণ কি হয়েছে, কাজ হয়েছে। এই যে কিছু পরিমাণ কাজটা হয়েছে, একটু চিন্তা করো তো, এই যে কাজটা হয়েছে, এই কাজটা দেখো তো, এইটাই না আমাদের কি সিস্টেম, অর্থাৎ গ্যাসের অণুগুলো মিলিত হয়ে কি তৈরি হয়, একটা সিস্টেম, কারণ ওদেরই তো তাপগতীয় পরিবর্তন হচ্ছে। এই যে পিস্টনটা আছে, এই পিস্টনটা কি গ্যাস না, পিস্টনটা একটা লোহার জিনিস যেটা এই গ্যাসগুলোর বাইরের জিনিস। তাহলে এই গ্যাসগুলা বাইরের একটা জিনিসের উপর কি করতেছে, কাজটা করতেছে, কার উপর, পিস্টনের উপর। কার উপর কাজটা করতেছে, বাইরের একটা জিনিসের উপর। এই জন্য এই কাজটার অপর নাম বলি আমরা বাহ্যিক কাজ বা এক্সটার্নাল ওয়ার্ক। বাহ্যিক কাজ বা কি, এক্সটার্নাল ওয়ার্ক। বাহ্যিক কাজ বা কি, এক্সটার্নাল ওয়ার্ক। তাহলে গ্যাসগুলা বাইরের একটা জিনিসের উপর নিজের রাগ ঝাড়ছে, এই জন্য বাইরের একটা জিনিসের উপর কাজ হয়েছে, এই জন্য নাম দিছি কি, বাহ্যিক কাজ। তাহলে কি আসতেছে দেখো তো, তুমি তাপ দেওয়ার কারণে দুইটা কাহিনী হচ্ছে। এক হচ্ছে ওর তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, আলটিমেটলি অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হচ্ছে। আরেকটা হচ্ছে কি, অণুর বেগ বৃদ্ধি পাওয়ার কারণে, ধাক্কাধাক্কির কারণে এই জায়গায় কিছু পরিমাণ কি কাজ হচ্ছে, বাহ্যিক কাজ হচ্ছে। তাহলে কোনো একটা সিস্টেমে তাপ দিলে কয়টা কাজে তাপটা ব্যয় হয়, দুইটা কাজে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে এবং বাহ্যিক কাজে কিছু পরিমাণ কাজ ব্যয় হয়। কি, যতটুকু তাপ আমরা দিছি। সো আমরা সুন্দর মতো লিখতে পারি না যে তাপ যতটুকু পরিবর্তন করা হয়েছে, সিস্টেমে যতটুকু তাপ পরিবর্তন করা হয়েছে সেটা দুইটা কাজে ব্যয় হয়েছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে, আর একটা হচ্ছে বাহ্যিক কাজ করাতে। তাহলে তাপের পরিবর্তনটা দুইটা ইফেক্ট করছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করছে, আরেকটা হচ্ছে কি করছে, কিছু পরিমাণ বাহ্যিক কাজ করছে। ওই যে পিস্টনের উপর কাজ করছে, পিস্টনটা বাইরের একটা অংশ, নট গ্যাস। পিস্টনটা তো গ্যাস না, পিস্টনটা তো ওই যে সিলিন্ডার অংশ, তো ধাক্কা মেরে এটার উপর রাগ ঝাড়ছে। সো আলটিমেটলি কি আসতেছে, তাপ পরিবর্তনের কারণে দুইটা কাজ হচ্ছে। একটা হচ্ছে এই তাপটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যয় হচ্ছে, আর একটা হচ্ছে এই তাপটা বাহ্যিক কাজে ব্যয় হচ্ছে। এই দুইটা জিনিস কে বলছেন, ক্লসিয়াস। এই হচ্ছে আমাদের ক্লসিয়াসের বিবৃতি, সিম্পল কথায়। অর্থাৎ কিচ্ছু মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট নিজে বলবা যে আমি কোন জায়গায় তাপ দিছি, কি হবে, তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা যদি বাড়ে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে। সো অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হচ্ছে একটা জিনিস, আরেকটা হচ্ছে আশপাশে ধাক্কাধাক্কি শুরু করবে, ফলে এই জিনিসটা হালকা মুভ করবে, আলটিমেটলি কিছু পরিমাণ কি হবে, বাহ্যিক কাজ হবে। তাহলে তাপ পরিবর্তনের কারণে বা তাপ দেওয়ার কারণে আমাদের কয়টা জিনিসে পরিবর্তন আসতেছে, দুইটা জিনিস হচ্ছে। কয়টা জিনিস হচ্ছে, দুইটা জিনিস। একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হচ্ছে, আরেকটা হচ্ছে কি হচ্ছে, বাহ্যিক কাজ হচ্ছে। তাহলে তাপ দিলে দুইটা জিনিস চেঞ্জ হয়, অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয়, বাহ্যিক কাজ সম্পাদন হয়। এবার আসি, তাপের পরিবর্তন করাতে এটা হয়েছে, এই জন্য এটাকে আমরা লিখবো ডিকিউ, ডিফারেন্স অফ তাপ, বা তোমরা ডেল কিউ দিয়েও লিখতে পারো, আমি ডিকিউ দিয়ে লিখি। আসি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডেল ইউ লিখছি না একটু আগে, ডিইউ দিয়ে লিখি না, ঢাকা ইউনিভার্সিটি না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ডি মানে ডিফারেন্স বোঝায় বা পার্থক্য বোঝায়, ঠিক না? সো ছোট পার্থক্যের জন্য, সো ডিকিউ মানে হচ্ছে তাপের পার্থক্য, ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তির পার্থক্য, প্লাস কাজ মানে তো ডব্লিউ। সো আমরা এই জায়গায় একটু ডিডব্লিউ লিখলাম, ক্ষুদ্র কাজ বলে। এই হচ্ছে ক্লসিয়াসের সূত্র বা ক্লসিয়াসের বিবৃতি।
ক্লসিয়াসের বিবৃতি। তাহলে সবাই একটু বুঝো, তাপকে জাস্ট কিউ পরিবর্তন বলে ডি কিউ বা ডেল কিউ দিয়ে লিখতে পারি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ বা ডেল ইউ দিয়ে লিখতে পারি, বাহ্যিক কাজ ডিইউ বা ডিডাব্লিউ বা ডেল ডাব্লিউ দিয়ে লিখতে পারি। তোমার ডেল দিয়ে লিখতে ইচ্ছে করলে ডেল দিয়ে লিখো, আমি ডি দিয়ে লিখি, ঠিক আছে। সো ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটাকে বলতেছি কিসের বিবৃতি? ক্লসিয়াসের বিবৃতি বা ক্লসিয়াসের সূত্র। এই হচ্ছে আমাদের ক্লসিয়াসের মেইন সূত্র। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন, বলো তো তাহলে জুলের বিবৃতির পরে ক্লসিয়াসের বিবৃতি দিছে যে কি পরিবর্তন হয়েছে, যে ক্লসিয়াসের বিবৃতিটা আসলে কি পরিবর্তন হয়েছে, যেটার কারণে জুলের পর আবার ক্লসিয়াসের আলাদা করে সূত্রটা দিতে হয়েছিল। তাপগতিবিদ্যার প্রথম সূত্র জুল দিছেন, ওর একটা সূত্র, ক্লসিয়াসের আরেকটা সূত্র। বলো তো দুইটা সূত্রের মধ্যে পার্থক্য কি? মানে ক্লসিয়াস মানে জুল কোনটা বাদ দিয়ে ফেলছেন আর ক্লসিয়াস কোনটা একসাথে জোড়া দিছেন। দেখি কে কে বলতে পারে, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। দেখি তো কে কে বলতে পারে যে জুল তার সূত্রের মধ্যে কোন জিনিসটা বাদ দিছেন, ক্লসিয়াস সেটাকে ইনক্লুড করার মাধ্যমে সূত্রটা পারফেক্ট হয়েছে। জুলের সূত্রটা এই জন্য পারফেক্ট ছিল না। দেখি কে কে বলতে পারে, দেখি কে কে বলতে পারেন তাড়াতাড়ি। দেখি তো কে কে বলতে পারে। কোন জিনিসটার পার্থক্য হয়েছে? সবাই 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 কমেন্ট করব তাড়াতাড়ি। কোনটা জুল সাহেব বাদ দিছেন আর কোনটা ক্লসিয়াস সাহেব একসাথে যোগ করছেন? এই তো হচ্ছে অনেকের বাহ্যিক কাজ বলা নাই, একটু ভুল হয়েছে। আর তাড়াতাড়ি সবাই কমেন্ট করে জানাবো, যারা ক্লাস করতেছি সবাই কমেন্ট করে জানান যে আমরা জুলের সূত্রে কোন জিনিসটা না থাকার কারণে জুলের সূত্রটা অসম্পূর্ণ বলে আমরা ডিক্লেয়ার দিছিলাম, সেই জায়গায় ক্লসিয়াসেরটাকে আমরা পারফেক্ট বলতেছি। এই যে সবাই বলতে পারছেন, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির কথাটা কিন্তু জুল বলেন নাই। জুলের সূত্রের মধ্যে ছিল তাপ যা হবে সবই কাজে কনভার্ট হবে, তাপ যা হবে সবই কিসে কনভার্ট হবে? কাজে। কিন্তু এটা কি সম্ভব? আপনি যখন কোনো একটা জিনিসে তাপ দিবেন, কাজের পাশাপাশি ওই জিনিসের তাপমাত্রাও কি পাইতে পারে? বৃদ্ধি পাইতে পারে। তাপমাত্রাও কি পাইতে পারে? বৃদ্ধি পাইতে পারে। এই জন্য ক্লসিয়াসের বিবৃতিটা হচ্ছে পারফেক্ট, কারণ ওর এই সূত্রের মধ্যে আমাদের অভ্যন্তরীণ শক্তি বা তাপমাত্রার কথাও চলে আসছে, কাজের কথাও একসাথেই চলে আসছে। এই জন্য জুলের বিবৃতিটার মধ্যে অভ্যন্তরীণ শক্তি মিসিং হওয়ার কারণে আমাদের আবার কার বিবৃতিটা পড়তে হচ্ছে? ক্লসিয়াসের বিবৃতিটা পড়তে হচ্ছে, যেটা জুলের বিবৃতিতে ছিল না অভ্যন্তরীণ শক্তির ব্যাপারটা। যারা যারা বলছেন ঠিক আছে সবার সেরা, ওকে, এই তো সবাই কমেন্ট করে জানাইছেন, ভেরি গুড। তাহলে আমরা তাপের পরিবর্তন বা ডিকিউ ইজ ইকুয়ালস টু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস বাহ্যিক কাজ। তো আমরা কোন একটা সিস্টেমে যেই তাপটা চেঞ্জ করব, একটা সিস্টেমে যেই তাপটা আমরা চেঞ্জ করব, সেটা আসলে দুইটা কাজে ব্যয় হবে। কয়টা কাজে ব্যয় হবে? দুইটা কাজ। একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে, দ্যাট ইজ তাপমাত্রা পরিবর্তনে, অভ্যন্তরীণ শক্তি বা তাপমাত্রা পরিবর্তনে, আরেকটা হচ্ছে বাহ্যিক কাজ সম্পাদনে। আরেকটা কি? বাহ্যিক কাজ সম্পাদনে। ওকে, দেখি আসি ক্লসিয়াসের বিবৃতি মেইন পড়লাম আমরা। এবার এই ক্লসিয়াসের বিবৃতি নিয়ে আরেকটু সামনের দিকে আগানো যাক। ক্লসিয়াসের বিবৃতি নিয়ে আরেকটু সামনে আগাই। ক্লসিয়াসের বিবৃতিটা তাহলে কি ছিল? ক্লসিয়াসের বিবৃতিটা ছিল হচ্ছে আমাদের জন্য কি ছিল? ক্লসিয়াসের বিবৃতিটা ছিল ডিকিউ ইজ ইকুয়ালস টু ডিইউ প্লাস দিয়ে আমাদের ডিডাব্লিউ। ডিকিউ মানে আমাদের তাপ, ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডিডাব্লিউ মানে কাজ। ডিডাব্লিউ মানে কি? কাজ। তাহলে তাপ সমান অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কাজ। এবার আসেন এই কাজের মানটা আমরা একটু বের করব। লিখলাম বাহ্যিক কাজ ডিডাব্লিউ এর সূত্র বা রাশিমালা। সূত্র লেখাটা একটু খারাপ দেখায়, এর রাশিমালা, ডিডাব্লিউ এর রাশিমালা। বাহ্যিক কাজ বা ডিডাব্লিউ এর কি? রাশিমালা। তাহলে একটু আসেন এবার আমরা বাহ্যিক কাজের মানটা শুধু বের করব। সবাই একটু খেয়াল করবেন। তাহলে আমাদের কাছে একটা সিলিন্ডার আছে, সবাই একটু খেয়াল করো ভালো মতো, একটু বের করব, একবারে বলবো সবাই যেন বুঝতে পারি। তাহলে আমাদের ইজি টপিকটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তাহলে কি আসতেছে একটু দেখি।
বাহ্যিক কাজ বা ডিডাব্লিউ এর মানটা আমরা বের করব বা রাশি বা সূত্রটা আমরা বের করব। তাহলে আমরা যখন কিছু পরিমাণ তাপ দিছিলাম, এখানে কিছু পরিমাণ তাপমাত্রা বাড়ছিল, সাথে সাথে আরেকটা কাজ হয়েছিল, গ্যাসের অণুগুলো মিলে এই পিস্টনটাকে ধাক্কা দেওয়া শুরু করছে। পিস্টনটাকে কি দেওয়া শুরু করছে? ধাক্কা। এই ধাক্কার কারণে পিস্টনটা হালকা মুভ করছে, ঠিক না? হালকা মুভ করে চলে গেছে। তো আমরা মনে করছি ওই জায়গায় ছিল, ধাক্কার কারণে ও মুভ করে এই জায়গায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে। ও ধাক্কা খেয়ে কোন জায়গায় চলে আসছে? হালকা সরে চলে আসছে। কতটুকু সরছে? আমরা মনে করছি এই জায়গায় ও ডিএক্স পরিমাণ সরে চলে আসছে, হালকা সরে গেছে, ঠিক না? ঘুষে গেছে গ্যাসের অণু, হালকা সরে গেছে, এই জায়গায় চলে আসছে। কোন পজিশনে? এই যে ডট 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 পজিশনে চলে আসছে। কতটুকু স্মরণ হয়ে? ডিএক্স পরিমাণ স্মরণ হয়ে। এখন এই গ্যাসের অণুগুলো ধাক্কা মারছে না, ওকে ধাক্কা মারছে। কত বলে ধাক্কা মারছে? আমরা মনে করছি এফ পরিমাণ বলে কি মারছে? ধাক্কা মারছে। কত বলে ধাক্কা মারছে? এফ পরিমাণ বলে ধাক্কা মারছে। আরেকটা জিনিস আমরা একটু চিন্তা করব, সেটা হচ্ছে এই যে পিস্টনটা আছে, এই পিস্টনটা একটা ক্ষেত্রফল আছে না? চিন্তা করো তো, একটা ক্ষেত্রফল আছে পিস্টনটা। এই পিস্টনটার যে ক্ষেত্রফলটা আছে সেটাকে আমরা কল্পনা করে নিলাম এ। এই পিস্টনের ক্ষেত্রফলের মান কত? এ। তাহলে এই পিস্টনের গায়ে এফ পরিমাণ ধাক্কা পড়ছে, ফলে পিস্টনটা কি পরিমাণ সরণ হয়েছে? ডিএক্স পরিমাণ সরণ হয়েছে। তাহলে আমরা এই পিস্টনের ওপর কাজ বা বাহ্যিক কাজ যদি বের করতে চাই, পিস্টনের ওপর কাজ বা বাহ্যিক কাজ যদি বের করতে চাই, কি আসবে? কাজের সূত্র কি? বল ইন্টু কি? সরণ। কাজের সূত্র কি? বল ইন্টু কি? সরণ। কাজের সূত্র হচ্ছে বল ইন্টু সরণ। এই যে লিখলাম এফ ইন্টু সরণ কত? ডিএক্স। এবার একটু আসো, এটাকে আমরা একটু কাজ করি। এফ বাই এ লিখলাম ইন্টু এ ইন্টু ডিএক্স লিখলাম। একটু খেয়াল করবো, তাহলে কি করছি? এফ কে এ দিয়ে ভাগ করছি, আবার এই জায়গায় এ দিয়ে গুণ করে দিছি, তাহলে এ কাটার কাটাই চলে যাচ্ছে, এফ ডিএক্সই থাকতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু একটু কাজ হয়ে গেছে, সেটা কি? এফ বাই এ বল বাই ক্ষেত্রফল মানে আমরা কি জানি সবাই? চাপ। এটা চাপ হয়ে গেছে। আর অন্যদিকে এ ইন্টু ডিএক্স মানে কি? একটু খেয়াল করব, এ মানে হচ্ছে ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? এই যে পিস্টনটার ক্ষেত্রফল। ডিএক্স মানে এই পিস্টনটা যতটুকু সরছে। কতটুকু সরছে? এই যে এতটুকু জায়গাও সরে গেছে, এই যে এতটুকু সরে গেছে। তাহলে ক্ষেত্রফল ইন্টু যতটুকু জায়গাও সরছে, ক্ষেত্রফল ইন্টু যতটুকু জায়গাও সরছে, এটা যদি আমরা বের করি, তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল ইন্টু এতটুকু জায়গা সরছে, এইটুকু অংশের এই দুটা যদি আমরা গুণ করি, ক্ষেত্রফল ইন্টু ডিএক্স যদি আমরা করি, তাহলে কি পাবো আমরা? ক্ষেত্রফল ইন্টু এই যে যতটুকু জায়গায় মুভ করছে, তাহলে এইটুকু অংশের কি পাবো আমরা? আয়তন পাবো না? এই যে যতটুকু ও যতটুকু সরে গেছে ওইটার ক্ষেত্রফলটা হচ্ছে পিস্টনের ক্ষেত্রফল এ, এই যে যতটুকু সরছে সেটা হচ্ছে ডিএক্স। তাহলে এ ক্ষেত্রফল ইন্টু ডিএক্স করলে এইটুকু জায়গার কি পাবো আমরা? আয়তন পাবো। অর্থাৎ এই জায়গায় ওর আয়তন ছিল এতটুকু পরিমাণ কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তাহলে এ ইন্টু ডিএক্স এর মাধ্যমে, ক্ষেত্রফল ইন্টু ডিএক্স এর মাধ্যমে এইটুকু অংশের কি পাচ্ছি আমরা? আয়তন। সো এটুকু অংশকে আমরা ডিভি বলতেছি বা আয়তনের পরিবর্তন বলতেছি। কেন এটাকে আয়তনের পরিবর্তন কেন বলতেছি? সবাই একটু বুঝতে হবে এটা আয়তনের পরিবর্তন কেন বলতেছি। একটু চিন্তা করো তো, ওর আয়তন আগে ছিল এতটুকু, এরপর ওর আয়তন কত হয়ে গেছে? এই যে পিস্টন এই জায়গায় চলে গেছে, তাহলে আয়তন এতটুকু হয়ে গেছে। তাহলে এটা ছিল, এটা হইছে, এটা ছিল, এটা হইছে, তাহলে এতটুকু জায়গায় কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে না? তাহলে ক্ষেত্রফল ইন্টু ডিএক্স করলে এইটুকু অংশের আয়তন পাচ্ছি আমরা। এইটুকু আয়তনে কি হয়েছে? ওর পরিবর্তন হয়েছে। এই জন্য এই এ ইন্টু ডিএক্সকে আমরা লিখবো ডিভি। আলটিমেটলি ডিডাব্লিউ মানে পেয়ে যাচ্ছি পিডিভি। এটাকেই হচ্ছে আমরা বলি বাহ্যিক কাজের সূত্র। বাহ্যিক কাজের সূত্র, যেখানে পিটা বুঝায় আমাদের চাপ, পিটা বুঝায় চাপ, ডিভিটা বুঝায় আয়তনের পরিবর্তন, ডিভিটা বুঝায় আয়তনের পরিবর্তন, আয়তনের কি? পরিবর্তন। এই জন্য ডিডাব্লিউকে আমরা চাইলে একটু ভিন্নভাবে এভাবেও লিখতে পারি, পি ইন্টু আয়তনের পরিবর্তন মানে ভি টু মাইনাস ভি ওয়ান, পি ইন্টু ডিভি। ডিভি মানে কি? আয়তনের পরিবর্তন। পরিবর্তন মানে কি? শেষ আয়তন মাইনাস আদি আয়তন। এই যে শেষ আয়তন মাইনাস আদি আয়তন, এইটুকু আয়তন পাবো, সেটাই হচ্ছে আমাদের কি? ডিভি বা ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে ডিডাব্লিউ সূত্র কি পেয়ে গেছি? খুব ভালো করে মাথা রাখতে হবে, ডিডাব্লিউ পিডিভি। ডিডাব্লিউ কি? পিডিভি। কে কে বুঝি নাই একটু আমাকে বলো তাড়াতাড়ি, দ্রুত। কে কে বুঝতে পারি নাই একটু জানাই।
ডিডাব্লিউ সমান পাইছি আমরা পিডিভি, ডিডাব্লিউ সমান পাইছি আমরা পিডিভি। দ্রুত একটু জানাবো। ডিডাব্লিউ সমান পিডিভি, সবাই একটু খেয়াল করেন। ডিডাব্লিউ পি মানে চাপ, ডিভি মানে আয়তনের পরিবর্তন। তাহলে ডিডাব্লিউর কাজ মানে ডিভি মানে আয়তনের পরিবর্তন, সো ভি টু মাইনাস ভি ওয়ান লিখছি। সো কাজের সূত্র কি? পিডিভি। কাজের সূত্র কি? পিডিভি। তাহলে এই সূত্রটা আলটিমেটলি কি আসতেছে? ক্লসিয়াসের সূত্রটা। এটা মুছতেছি, একটু সবাই স্ক্রিনশট নেন বা লিখে ফেলেন তাড়াতাড়ি। এই যে মুছে ফেলবো এই যে। তাহলে আমরা কাজের সূত্র পেয়ে গেলাম ডিডাব্লিউ ইজ ইকুয়ালস টু পিডিভি। তাহলে ক্লসিয়াসের বিবৃতিটার অবস্থা কি হইল? ক্লসিয়াসের কাহিনী হয়ে গেল, ক্লসিয়াসের বিবৃতি ছিল হচ্ছে ডিকিউ ইজ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এই যে এটা ছিল ক্লসিয়াসের সূত্র। ডিকিউ মানে তাপ, ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডিডাব্লিউ মানে বাহ্যিক কাজ। ডিডাব্লিউর জায়গায় সুন্দর মতো কে চলে আসলো? এখন পিডিভি চলে আসলো। তাহলে সূত্রটা কি হয়ে গেছে? ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি। ডিকিউ সমান ডিইউ প্লাস কি? পিডিভি। যেখানে ডিকিউটা বুঝাচ্ছে আমাদের তাপ বা তাপের পরিবর্তন, ডিইউটা বুঝাচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, পিটা বুঝাচ্ছে চাপ, ডিভিটা বুঝাচ্ছে আয়তনের পরিবর্তন। তাহলে ডিডাব্লিউর জায়গায় পিডিভি লিখে আমাদের ক্লসিয়াসের বিবৃতির আরেকটা রূপ চলে আসলো। এই হচ্ছে ক্লসিয়াসের বিবৃতির দুইটা রূপ। একটা হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, আর এটা হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি। এই দুইটা রূপ হচ্ছে ক্লসিয়াসের বিবৃতির রূপ। দেখি কারো আজকের কোনো টপিক নিয়ে কোনো সমস্যা আছে কিনা একটু বলবা। আমরা ক্লসিয়াসের বিবৃতি আল্লাহর রহমতে পুরাটাই পড়ে ফেলছি। সো মোটামুটি আমাদের ক্লাস হয়ে গেছে। ক্লসিয়াসের বিবৃতিটা পড়াটাই আমাদের মেইন উদ্দেশ্য ছিল। আজকের ক্লাসে আমাদের ক্লসিয়াসের বিবৃতি পুরোপুরি থিওরিটিক্যালি শেষ হয়েছে। কি আমরা ক্লসিয়াসের বিবৃতি কিভাবে আসছে, ওর মধ্যে যে যে রাশিগুলা একসাথে ছিল, দ্যাট ইজ ডিইউ ডিডাব্লিউ সবগুলা বুঝছি। জুলের বিবৃতির সাথে ওর পার্থক্যটা বুঝছি, এবং এই ডিডাব্লিউ বা কাজের মানটাও আমরা বের করে রাখছি। নেক্সট ক্লাসটা পুরোপুরি থাকবে এই ক্লসিয়াসের বিবৃতির ম্যাথ। শুধু আমরা ক্লসিয়াসের বিবৃতির ম্যাথগুলো একে একে ধাপে ধাপে করব, ধাপে ধাপে করে ম্যাথগুলো সলভ করার ট্রাই করব। দেখি কারো কোনো কোশ্চেন, কোনো প্রবলেম আছে কিনা দেখি। ওকে, বুঝছে, ভেরি গুড। ওকে, তাহলে এই ছিল আমাদের ক্লসিয়াসের বিবৃতির মেইন কাহিনী। আমাদের নেক্সট ক্লাসেই ক্লসিয়াসের বিবৃতির কাহিনী ফুল খতম হবে। আমরা ম্যাথ করব। ম্যাথ করার পাশাপাশি মনে হয় আরেকটু জিনিসও পড়তে পারবো, দেখা যাক। আমরা ম্যাথ করার পরে যদি সবাই ম্যাথগুলো ভালো করে পারেন, বলছি কি এই সূত্রটা দিয়ে আপনি পুরো চ্যাপ্টারের একটা ব্রিফ আইডিয়া পেয়ে যাবেন, বা পুরো চ্যাপ্টারের একটা ফিল পেয়ে যাবেন। ও আচ্ছা, তাপ আর গতি কেন একসাথে মিক্স আপ, দেখছেন একটার সাথে আর একটা তাপ দিছি, অনুগতি শক্তি আছে, এই সেই আছে, সব একসাথে মিক্স আপ হচ্ছে। এই জন্যই এই অধ্যায়ের নাম তাপগতিবিদ্যা। এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্লসিয়াসের বিবৃতি। আচ্ছা, একটু এক সেকেন্ডের জন্য সবাইকে একটা কথা বলবো। সেটা হচ্ছে আমরা গত ক্লাসে একটা ইনফরমেশন একটু উল্টাপাল্টা করছিলাম, ওইটা একটু সবাই কারেকশন করে নেবেন। সেটা হচ্ছে আমরা পাইরোমিটার নামে একটা থার্মোমিটার পড়ছিলাম। যারা আগের ক্লাসটা করছি তারা জানি পাইরোমিটার নামে আমরা একটা কি পড়ছিলাম, থার্মোমিটার পড়ছিলাম। এটার একটা ছোট্ট ইনফরমেশন আমি একটু উল্টাপাল্টা বলে ফেলছি, ক্লাসের মধ্যে একটু ভুল বলে ফেলছি। সেটা হচ্ছে আমি বলছিলাম পাইরোমিটারটা সর্বোচ্চ 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাপতে পারে। কত? সর্বোচ্চ 500। আসলে ব্যাপারটা এটা না, পাইরোমিটারটা হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াসের উপরের তাপমাত্রা মাপতে পারে, উপরের তাপমাত্রা মাপতে পারে। অর্থাৎ আমি বলছি তাড়াহুড়োর মধ্যে বলে ফেলছি সর্বোচ্চ, আসলে সর্বোচ্চ না, ও হচ্ছে 500 এবং এর উপরের তাপমাত্রাগুলো মাপতে পারে। হয় 500, 502, 506, 1000, 2000, 3000 এগুলো মাপতে পারে। অর্থাৎ মিনিমাম 500 ডিগ্রি। ঠিক আছে, 500-র উপরের গুলা কিসের মাধ্যমে মাপতে পারি? আমরা পাইরোমিটারের মাধ্যমে মাপতে পারি। এই জিনিসটা একটু সবাই নোটের মধ্যে কারেকশন করে ফেলবা, 500-এর বেশি। আর আরেকটা কথা একটু আজকের ক্লাসে বলে রাখি, এটা নেক্সট ক্লাসেও বলবো যদিও সেটা হচ্ছে আমাদের এই যে 4টা ক্লাস হবে, এই 4টা ক্লাসে কিন্তু আমাদের বলতে গেলে এই তাপগতিবিদ্যা অধ্যায়ের পার্ট 1 টুকু মোটামুটি শেষ হয়ে যাবে। সো পার্ট 1 টুকু যেহেতু মোটামুটি শেষ হয়ে যাবে, এই
মানে নেক্সট ক্লাসের মধ্যে। সো এরপরে সবাই এইটুকু অংশের ক্লসিয়াসের বিবৃতি পর্যন্ত অংশের নোটটা সবাই কিন্তু আস্তে আস্তে গ্রুপের মধ্যে পোস্ট করা শুরু করবা, এবং এই 4টা বা 5টা ক্লাসের নোটগুলা যার সবচেয়ে সুন্দর হবে তার জন্য তার না 3জন, ঠিক আছে, 3জন মিনিমাম যাদের নোটটা সবচেয়ে বেশি সুন্দর হবে ওদের জন্য আলাদা করে একটা পুরস্কার আছে, যাদের নোটটা সবচেয়ে বেশি ভালো হবে, ঠিক আছে, এবং যার নোটটা সবচেয়ে বেশি ভালো হবে ওরটা আমি আলাদা করে প্রিন্ট করাবো, ওকে গিফট করবো, ঠিক আছে। সো সবাই একটু নোটগুলো সুন্দরভাবে বানায় তারপর আমাদের নেক্সট ক্লাস যখন শেষ হবে তখন সবাই একসাথে ওই ক্লাস নোটগুলো সবাই একটু গ্রুপে পোস্ট করবে, এই আর কি। এই হচ্ছে আমাদের ক্লসিয়াসের বিবৃতির পুরো কাহিনীটা। আশা করি সবাই বুঝতে পারছো। ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ আর ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউর জায়গায় পিডিভি বসিয়ে এই দুইটা কাহিনী আমরা শিখলাম আজকে। আশা করি সবাই বুঝতে পারছি। সবাই আস্তে আস্তে যারা ক্লাস মিস করে ফেলছে ওদেরকে একটু মেনশন করে জানায় দাও যে না আমাদের ক্লাসটা আজকে অনেক ভালো হয়েছে, আসলে যে মিস না করাতে আসলে বড় একটা মিস করে ফেলছে, এই আর কি। সবাই ভালো থাকো। আজকে আমরা এতটুকু পর্যন্তই পড়াবো, আর আবারও নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাস কিন্তু আবার কবে? আজকে সোমবার, বুধবার ঠিক রাত 8:30টায়, এবং সেটাই মোটামুটি আমাদের ঈদের আগে হয়তো বা লাস্ট ক্লাস হবে, সেটা তোমাদের উপর নির্ভর করবে। তোমরা যদি আমাকে ভালো রেসপন্স দাও তাহলে আমি অবশ্যই আরেকটা 2টা ক্লাস নিয়ে তারপর শেষ করব। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।